আচ্ছা, সো আমরা যা বলছিলাম যে আমাদের সেন্টেন্সটা কি দেওয়া ছিল, অ্যান অ্যাপোস্ট্রফি আছে, এটা তো বললাম যে পিস এন্ড কিউজ বলা হয়েছিল, কোথায় জানি আছে, প্লুরাল ফর্ম লোয়ার কেস টেক্সট লেটার্স। তাহলে লোয়ার কেস লেটার্স এর ক্ষেত্রে যেমন 6 people are told to mind their peace and quest, এখানে পিস এন্ড কোয়েস্ট। স্যার কোর্স এটার কি স্যার ওই ভালো মন্দ সুবিধা অসুবিধা ওইটাকে মিন করতেছে? হ্যাঁ হ্যাঁ, এটা অনেকটা ওইরকম কাছাকাছি, মানে এটার অর্থ হচ্ছে এক্স্যাক্টলি যে নম্র হওয়ার চেষ্টা করা আর কি। মাইন্ড দেয়ার কিউজ পিস এন্ড কিজ, এটা অর্থ হচ্ছে মানে কথাবার্তায় বা আচরণে খুব সাবধানতা অবলম্বন করা অথবা নম্র হওয়ার চেষ্টা করা, ঠিক আছে। তো অর্থাৎ এটার অর্থ কি হবে, 6 people are told, তাহলে মানে 6জন মানুষকে বলা হয়েছিল যে তারা যাতে চুপ করে অথবা তারা যাতে সাইলেন্ট নম্রভদ্র হয় আর কি। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এই ধরনের ক্ষেত্রেও আমরা অনেক সময় যে অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, মানে বিশেষ করে লোয়ার কেস লেটার্স গুলা, মানে এই যে প্লুরাল, তবে এখানে লোয়ার কেস বলতে এখানে যে পি কিন্তু এবং কিউ এটা ক্যাপিটাল লেটার না, স্মল লেটার। স্মল লেটারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এটা ভিন্ন একটা মিনিং দেয়, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা কোনো ওয়ার্ড না। আপনারা ডিকশনারিতে কিন্তু অনেক সময় এটা পাবেন না। হ্যাঁ, আহ, তো এগুলো এই যে কলিকিয়াল ডিকশনারিতে পাওয়া যায় আর কি, মানে বড় বড় ডিকশনারি গুলোতে ইন্টারন্যাশনালি, যেখানে ফ্রেজ নিয়ে থাকে, ফ্রেজ ফ্রেজ ডিকশনারি গুলোতে পাওয়া যায়। তাই পিস এন্ড কিউজ মানে হচ্ছে অনেকটাই নম্রভদ্র হওয়া বা চুপ থাকা, সাইলেন্ট হওয়া। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ওকে। আচ্ছা, এরপর আমরা আরেকটা ব্যবহার আছে বিশেষ করে যে লেটার্স এর ক্ষেত্রে, যেমন ধরেন কিছু লেটার যেমন কোয়েশ্চেন আনসার ক্ষেত্রে আমরা কি প্লুরাল বোঝানোর জন্য কোয়েশ্চেন আনসার অ্যাজ দিয়ে দিই। তারপর সিম্বলস, কিছু কিছু সিম্বলের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যেমন অ্যান্ড, অ্যান্ড অ্যাপোস্ট্রফি অ্যাজ। নাম্বারের ক্ষেত্রে আমরা সেভেন, সেভেন বলতে এখানে 7 সংখ্যার অনেকগুলো ডিজিট বোঝাচ্ছে, সেজন্য আমরা প্লুরালে এগুলোকে ব্যবহার করে থাকি। তবে এটা পূর্ব ইউনিভার্সিটির কিছু স্যারেরা এটা দিয়েছেন, আপনাদের ওটা অতটা ডিপে যাওয়ার দরকার নাই, এগুলো নিয়ে বিতর্ক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসুন কোটেশন মার্কের কথায় আসি আমরা। কোটেশন মানে কি, সিঙ্গেল কোট আছে, ডাবল কোট আছে, এটা হচ্ছে ডাবল কোট আর এটা হচ্ছে সিঙ্গেল কোট। ওকে, তাহলে কোটেশনে কিন্তু দুই রকম আছে, একটা ডাবল কোট একটা সিঙ্গেল কোট। এখন ডাবল কোটটা আমরা কেন ব্যবহার করে থাকি, ডাবল কোটটা আমরা ব্যবহার করে থাকি মূলত এন্ড অফ দ্য প্যাসেজ অথবা আমরা বিগিনিং অফ দ্য প্যাসেজ, কোনো একটা প্যাসেজের বিগিনিং কিংবা এন্ডিং বোঝানোর জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। বা কোন একটা বক্তব্য দিয়েছেন, যেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলা হয়, আমরা ন্যারেশন করেছিলাম হয়তো ছোটবেলা, অনেকেই করেছেন আপনারা স্পিচ। যেমন ধরেন এখানে এই যে ডোন্ট গো আউটসাইড, হ্যাঁ ডোন্ট গো আউটসাইড, তাহলে এখানে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এই স্পিচটা কে দিয়েছে, যে শি সেড, মানে শি সেড বলতে সে দিয়েছে। তাহলে এই তার এই রিপোর্টটাকে অর্থাৎ তার এই বক্তব্যটাকে আমরা একটা ডাবল কোটের মধ্যে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, এটা এটা সহজ, আর একটা কমা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এটা সবাই পড়েছেন। এটাকে ডিভিয়াস স্ট্যাটাস অফ দ্য ওয়ার্ড বলা হয় থাকে। ডিভিয়াস মানে কি, ডিভিয়াস মানে হচ্ছে অনেকটাই সন্দেহপূর্ণ। হ্যাঁ, অথবা আপনি হেজিটেটিং মানে বিব্রতকর প্রশ্ন আর কি, বা বিব্রতকর অবস্থা বোঝানোর জন্য আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। আচ্ছা, সিঙ্গেল কোট কোনটা, সিঙ্গেল কোটটা যেমন ধরেন এই যে কোর্স উইদিন কোর্স, অর্থাৎ কোনো কোটের ভিতরে আরো অন্য কোনো কোট আনতে গেলে তখন আমাদের এই সিঙ্গেল কোটটা দিতে হয়। যেমন ধরেন আমরা এই যে আমরা এক্সাম্পলটা দেখি, ম্যারি টোল্ড দ্য টিচার। আচ্ছা গেল, এখানে ম্যারি টোল্ড দ্য টিচার, এখন সে তো বললো তার বক্তব্যটা কি, বক্তব্য পুরোটাই হচ্ছে তার বক্তব্য। দেখেন মানে একটা কোটেশন সে দিচ্ছে, এই কোটেশনের ভিতরে আরো একটা কোটেশন সে ইউজ করছে, বিল স্টার্টেড দ্য ফাইট, এর আরেকটা মানে সে দিল। এই জন্য বলছে কোর্স উইদিন দ্য কোর্স। কোর্স উইদিন দ্য কোর্সের অর্থ হচ্ছে কোনো একটা কোর্টের ভিতরে অন্য একটা কোর্ট যদি যুক্ত থাকে, তখন সে ভিতরের কোর্টটাকে আমরা সিঙ্গেল কোর্ট দিয়ে বোঝাবো। দেখেন এই যে ডাবল কোটের ভিতরে আছে কি, আই স মার্ক অ্যাট দ্য প্লেগ্রাউন্ড এন্ড হি সেড টু মি, আমাকে আরো কি বলেছিল, বিল স্টার্টেড দ্য ফাইট, মানে বিল তুমি ফাইটটা শুরু করো। তাহলে এটা আরেকটা কোটেশন, সেজন্য পরবর্তী ভিতরের কোটেশনের ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোট ইউজ করেছি। আর যেটা মেইন কোট সেটা অবশ্যই ডাবল কোটই হবে, এই যে ডাবল কোট দেওয়া আছে। আচ্ছা, এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলেন তো সবাই, ইয়েস আর নো কমেন্ট করুন, রেসপন্স প্লিজ। আচ্ছা, আচ্ছা গেল, তো আমরা এটা মোটামুটি এখন চলে যাব আমরা ইলিপসিস। হ্যাঁ, ইলিপসিস মানে কি জিনিস, এটা খুব গুরুত্বপূর্ণ। ইলিপসিস শব্দটা হয়তো অনেকে নতুন শুনেছেন বা অনেকে আগেও শুনে থাকবেন। তাহলে ইলিপসিস মানে কি, ইলিপসিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা পিরিয়ডস যখন আমরা ব্যবহার করে থাকবো, যেমন ডট ডট ডট, এই ধরনের অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ব্লা 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 এই ধরনের শব্দের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অথবা তিনটা অ্যাস্টেরিক্স মানে অ্যাস্টেরিক্স সাইন বা স্টার সাইন আর কি,
আমরা ব্যবহার করে থাকি লেটার্স অর ওয়ার্ডস এর ক্ষেত্রে, বিশেষ করে ওমিশন, যেমন আমরা অনেক সময় ওমিশন করি মানে বাদ দিই, সেক্ষেত্রে আমরা ইলিপসিস ব্যবহার করা হয়। সো এটা বিশেষ করে যে ইলিপসিস আর ফ্রিকুয়েন্টলি ইউজড উইদিন কোটেশনস টু জাম্প ফ্রম ওয়ান ফ্রেজ টু অ্যানাদার, মানে কোন একটা ফ্রেজ থেকে অন্য একটা ফ্রেজে চলে যাওয়ার ক্ষেত্রে আমরা ইলিপসিস গুলো ব্যবহার করে থাকি, অথবা ওমিটিং, কোন একটা আননেসেসারি ওয়ার্ডস গুলোকে আমরা ওমিট করার জন্য। আচ্ছা, সাহিত্যের ক্ষেত্রে আপনারা হয়তো দেখে থাকবেন যে অনেক আলোচনা আছে, সাপোজ ধরেন এই যে এখানে বলছে যে যেমন দা স্কারলেট স্কারলেট হ্যাজ শোন, এভাবে দেওয়ার পরে আপনি এইভাবে ডট ডট দিয়ে আবার অনেক কথা আছে মাঝখান দিয়ে, এত কথা না দিয়ে আপনি আবার ফাইনালি একটা ফাইনাল স্টেটমেন্ট চলে আসবেন, ঠিক আছে, ফাইনাল স্টেটমেন্ট বা ফাইনাল কনক্লুশনে চলে আসবেন। তাহলে এটা মানে কি, ডট ডট দিয়ে কি বোঝাচ্ছে, মানে ওখানে আরো কিছু বক্তব্য আছে, বাট আমরা সেটা দিতে চাচ্ছি না, সেটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখছি। হ্যাঁ, এটাকে বলা হয়, যেমন এই যে ইন্টারমিডিয়েট বইতে আমাদের দ্য গ্রেট স্পিচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে হিস্ট্রিক্যাল যে স্পিচটা আছে সেখানে পুরো স্পিচটা কিন্তু তুলে দেয় না এরা, ওরা মূল স্পিচটার কিছু অংশ তুলে দিয়েছে। অথবা আমরা যে আই হ্যাভ এ ড্রিম, একটা বিশাল স্পিচ আছে মার্টিন লুথার কিং এর, সেখানে কিন্তু পুরো স্পিচটা তুলে দেয় নাই ওরা, মানে বেছে বেছে কয়েকটা অংশ তুলে দিয়েছে, আর বাকিগুলো ডট ডট দিয়ে বুঝিয়ে দিয়েছে, মানে কিছু একটা আছে ওখানে। ওকে, তো এইগুলোকে বলা হয় থ্রি পিরিয়ডস, মানে তিনটা ডট আমরা প্রায় ব্যবহার করে থাকি, তিনটা ডট মিনিমাম, তিনটা ডটই হচ্ছে সমীচীন, এই তিনটে ডট ইউজ করা হয়, এটাকে এলিপসিস বলা হয় আর কি। অথবা আমরা স্টার মার্কও দিতে পারি, স্টার মার্ক গুলো আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য এইভাবে দিই। হ্যাঁ, ওই যে ট্রিপল স্টার, 5 স্টার, এগুলো কিন্তু এক ধরনের মার্কস। হ্যাঁ, এগুলো সাইন বলা হয়, সাইন। ওকে, তো এই সাইন গুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি আমাদের পাঞ্চুয়েশনের মধ্যে, এগুলো পড়ে। যেমন ধরেন ওমিশন অফ ওয়ার্ডস, আমরা এখন ওমিশন অফ ওয়ার্ডস একটু দেখবো। তাহলে ওমিশন মানে কি, বাদ দাও, ওমিট মানে বাদ দাও। ওকে, যেমন শি বিগ্যান টু কাউন্ট, তাহলে সেই গণনা শুরু করলো, কমা দেওয়ার পরে এবার সে একটা ডাবল কোটের ভিতর গেল, মানে তার বক্তব্যটা কিভাবে কাউন্ট করলো, 1 2 3 4, তার মানে এখানে যে ট্রিপল ডট আছে, ট্রিপল ডট দিয়ে কি বোঝাচ্ছে, আরো কিছু বলেছে, সেইভাবে চলতেই থাকলো, কন্টিনিউয়াস 1 2 3 4 5 6 7 8, এইভাবে কন্টিনিউয়াস বোঝানোর জন্য শর্ট ফর্মে সেগুলো আমরা দিতে পারি, এগুলোকে এলিপসিস বলা হয়। ওকে, তারপরে যেমন ধরেন আমরা উইদিন দা কোটেশন, এবার কোটেশনের ভিতরে দেখবো, যেমন ধরেন when Newton stated, যখন নিউটন বলল an object at rest stays at rest and an object in motion stays in motion, এটা নিউটনের প্রথম ফার্স্ট ল আর কি। নিউটন তো তিনটে সূত্র দিয়েছেন গতির, তার মধ্যে ফার্স্ট লটা ছিল কি, যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে আর স্থির বস্তু চিরকাল স্থিতিশীল থাকে। তো এইটাই বলা হচ্ছে রেস্ট মানে কি, যে অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট মানে যেটা স্থির বস্তু, এই স্থির বস্তু সবসময় কি থাকে, স্টেজ অ্যাট রেস্ট, মানে চিরকাল স্থিরই থাকে। আর যেটা গতিশীল বস্তু যেমন অ্যান অবজেক্ট ইন মোশন, সেটা সবসময় কি থাকে, গতিশীলই থাকে। তাহলে এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। তাহলে এই লটা দেওয়ার পরে আরো কিছু কথা বলেছেন, সেজন্য সেটা কি ডট ডট দেওয়া হয়েছে, সেই কথাগুলো আমাদের কাছে উজ্জ্বল রেখেছে আর কি, ডট ডট দিয়ে সেটা বুঝে রাখ, মানে বুঝিয়ে দিল। তারপরে বলছে হি ডেভেলপ দ্য ল অফ মোশন, এভাবে তিনি তার গতির সূত্রগুলোকে তিনি ডেভেলপ করেছেন বা এগুলো আমাদেরকে দিয়েছেন আর কি। এই জন্য উই আর ভেরি ভেরি মাচ গ্রেটফুল টু নিউটন ফর দিস লস। ওকে, এই লস গুলোর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। পৃথিবীর একদম সায়েন্সের মোটামুটি একটা ভালো অবস্থায় নিয়ে এসেছিল আইনস্টাইন এবং নিউটন। তো নিউটনের সায়েন্সটাকে বলা হচ্ছে অনেকটা চিরাচরিত পদার্থবিজ্ঞান, আর আমাদের আইনস্টাইনের ফিজিক্সটাকে বলা হচ্ছে একদম নিউক্লিয়ার ফিজিক্স, মানে একদম কোয়ান্টাম ফিজিক্স আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন আমাদের ইলিপসিস নিয়ে। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ প্লিজ, আপনারা বলেন, কোনো সমস্যা আছে কিনা ইলিপসিস নিয়ে। আচ্ছা, নেই। হ্যাঁ, সমস্যা যদি না থাকে আমরা মোটামুটি তাহলে চলে যাই আমাদের। আচ্ছা, এখন তাহলে আমাদের পাঞ্চুয়েশন টপিকটা শেষ, ঠিক আছে। আমরা টেন্সের শীট দিয়েছি, ওই টেন্সের শীটটা আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন নোটস থেকে, ওটা মোটামুটি সোজা। তো আমরা এখন একটু প্র্যাকটিস করবো আজকে, সেটা হচ্ছে আমাদের কিছু সেন্টেন্স আমি দেবো আপনাদেরকে ফিউচার টেন্সে। অথবা আমরা এতদিন কি পড়েছিলাম বলেন তো, সাবজেক্ট প্লাস ভার্ব পড়েছিলাম, তাই না। এবং ভার্ব মানে কি, কোনো কাজ করা, মানে অ্যাকশন বোঝাচ্ছে, অ্যাকশন অর্থাৎ কোনো কাজ করা বোঝায়, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। এখন আমরা দেখবো যে অ্যাকশন বোঝাবে না সেই ধরনের বাক্যে। তো যেমন ধরেন আমি একটা বাংলা বাক্য যদি লিখি, যেমন আমি তাকে দেখেছি, ঠিক আছে। এখন এই দেখাটার মধ্যে কিন্তু একটা কাজ বোঝাচ্ছে, অর্থাৎ আমি যে দেখেছি এটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব বা এটা একটা ডুইং ওয়ার্ড, ঠিক আছে।
তাহলে এটা একটা কাজ করা বোঝাচ্ছে। কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলোকে আমরা এতদিন ট্রান্সলেট করেছিলাম। আজকে আমরা দেখব আমরা যেখানে যেমন আমি তাকে চিনি, আমি তাকে চিনি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু চিনি দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? এটা কোনো কিন্তু ডুইং ওয়ার্ড বোঝাচ্ছে না, এটাকে বলা হচ্ছে কি নন ডুইং ওয়ার্ড। এটার নাম হচ্ছে নন ডুইং ওয়ার্ড। নন ডুইং ওয়ার্ড মানে কি, যেগুলো কোনো অ্যাকশন বোঝায় না বা যেগুলো কোনো কাজ করা বোঝায় না, তারপরেও ভার্ব বলি, যেগুলো আমাদের পরিচয় বোঝায় বা একটা অবস্থা বোঝাচ্ছে। আমরা তো এর আগেই পড়েছি অলরেডি যে ভার্ব হতে গেলে তাকে তিনটা জিনিস থাকতে হয়। কি কি বলেন তো? অ্যাকশন, আর কি থাকে? কেউ বলেন, কেউ বলেন, আপনাদের পড়া ধরি। হ্যাঁ হ্যাঁ বলেন, সেকেন্ড টপিকটা কি? স্টেট অফ বিং, ঠিক আছে। স্টেট অফ বিং থাকে অথবা পজিশন, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে স্টেট অফ বিং এবং একটা হচ্ছে পজিশন। তাহলে ভার্ব হতে গেলে আমাদের এই তিনটা জিনিস থাকতে হয়। তো আমরা এতদিন অ্যাকশন নিয়ে কাজ করেছি, হ্যাঁ, আজকে আমরা স্টেট অফ বিং কিংবা আস্তে আস্তে পজিশন নিয়ে কাজ করব। অ্যাকশন মানে আবার কি? অ্যাকশন কিন্তু আবার টু কাইন্ডস, একটা হচ্ছে মেন্টাল অ্যাকশন, ভুলে গেছেন নাকি? আমি বুঝলাম না কিছু। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন, ঠিক আছে। অ্যাকশন আবার টু কাইন্ডস, মেন্টাল অ্যাকশন, ফিজিক্যাল অ্যাকশন। আচ্ছা, তাহলে আমরা এতদিন অ্যাকশন নিয়ে কাজ করেছি, আজকে আমরা কাজ করব স্টেট অফ বিং নিয়ে, মানে অবস্থা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি তাকে চিনি, এটা কিন্তু কি বোঝাচ্ছে তাহলে? অবস্থা বোঝাচ্ছে। তাহলে এগুলো আমরা নন ডুইং ওয়ার্ড বলি। অথবা আমরা আরেকটা বলি, যেমন ধরেন আমি অসুস্থ, অবস্থা, হ্যাঁ, আমি অসুস্থ বললাম, ঠিক আছে, আমি অসুস্থ। আচ্ছা, এই যে আমি অসুস্থ শব্দটা দিয়েছি, তাহলে বাংলা বাক্যের শেষে কি আছে? অসুস্থ আছে। এই অসুস্থ দিয়ে কিন্তু কি বোঝায়? অবস্থা বোঝাচ্ছে। অথবা ধরেন আমি একজন ডাক্তার, হ্যাঁ, এভাবে দিলাম, আমি একজন ডাক্তার দিলাম। তাহলে এখানে বাংলা বাক্যের শেষে কি আছে? ডক্টর আছে। তাহলে ডক্টরটা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, ওকে, এটা একটা পরিচয় মাত্র, এটা একটা অবস্থা মাত্র। তাহলে এরকম বোঝানোর জন্য আমরা স্ট্রাকচারটা দেবো এখন আপনাদেরকে। সেই স্ট্রাকচারটা কি? খুবই সিম্পল। সেই স্ট্রাকচারটা হচ্ছে সবসময় আই, মানে সাবজেক্টের পরে কি দেবেন? সবসময় বিভার্ব আপনাকে দিতে হবে। কি দিতে হবে? বিভার্ব দিতে হবে। এরপরে আপনার একটা যে কোনো নাউন দিতে পারেন, নাউন অথবা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এভাবে আপনাকে দিতে হবে। তো আসেন, যেমন ধরেন উপরের সেন্টেন্স গুলোকে যদি আমরা একটু অনুবাদ করি, তাহলে আমরা কি পাচ্ছি? যেমন আই এম সিক, হ্যাঁ, আমি অসুস্থ, অথবা আই এম ইল দিতে পারেন, ওকে, এটা একটা। তারপরে ধরেন আমি একজন ডাক্তার, তাহলে কি হবে? আই এম এ ডক্টর। এগুলো খুব সিম্পল, কিন্তু আই এম এ ডক্টর, তাহলে এটা পরিচয়। ডক্টরটা হচ্ছে একটা আমার পরিচয়, আর ইল বা সিক হচ্ছে আমার একটা অবস্থা। ওকে, এই দুইটা বোঝানোর জন্য আমরা বিভাগগুলোকে ব্যবহার করতে পারি। এবার আসেন, আমার সাবজেক্ট যখন পরিবর্তন হবে, যখন আমি হি দিব তখন তার সাথে কি দেবো? ইজ দিব। যখন আমি দে দিব তার সাথে কি দেবো? আর দেব। যখন আমার ইউ থাকবে তখন কি থাকবে? আর হবে, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন, আমরা এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি। আচ্ছা, তো যদি আপনি এখন পাস্ট টেন্স ইউজ করেন, হ্যাঁ, সাপোজ ধরেন আপনি পাস্ট টেন্স ইউজ করছেন, আমি এখানে দেখাচ্ছি পাস্ট টেন্স আপনি ইউজ করলেন, তখন কি হবে? সেম জিনিস, আই ওয়াজ এ ডক্টর, হ্যাঁ, তখন ওয়াজ হয়ে যাবে, আমি ডাক্তার ছিলাম। অথবা আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। হুম। অথবা আই ওয়াজ নার্ভাস, আমি নার্ভাস ছিলাম, এভাবে আপনি দিতে পারেন। দের সাথে কি হবে? দে ওয়ার হয়ে যাবে। এগুলো খুব সিম্পল, এগুলো টেন্স রিলেটেড অবশ্য। দে ওয়ার নার্ভাস, ওকে, এভাবে দিয়ে দিলেন। যাই হোক, আচ্ছা, তারপরে আপনি ইউর জন্য কি দিবেন? ওয়ার দিয়ে দেবেন। আচ্ছা, এবার আসলে আমরা একটু ফিউচার টেন্স নিয়ে কথা বলি। ফিউচার টেন্সে কি হবে বলেন তো? আই শ্যাল বি অথবা আই উইল বি। আই উইল বি গুড, আমি ভালো হব, ঠিক আছে। হি উইল বি কি হবে তাহলে? হি উইল বি ডক্টর, সে একজন ডাক্তার হবে। এভাবে আপনি অনুবাদ করতে পারেন, হি উইল বি ডক্টর, সে একজন ডাক্তার হবে। আচ্ছা, দে উইল বি চেয়ারম্যান, দে উইল বি মেম্বার্স অফ দ্য কমিটি, ঠিক আছে, মেম্বার্স অফ দ্য কমিটি। তাহলে দে উইল বি দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, হ্যাঁ, দে উইল বি দ্য মেম্বার্স অফ দ্য কমিটি। তাহলে এভাবে আপনি ফিউচার টেন্সে দিতে পারেন। তাহলে আমরা প্রথমে দেখলাম, এইটা দেখলাম কি প্রেজেন্ট টেন্সে, তারপর দেখলাম পাস্ট টেন্সে, এরপর দেখলাম আমরা ফিউচার টেন্সে। আচ্ছা, এগুলোকে আমরা কোয়েশ্চেন বা প্রশ্নবোধক বাক্যে কিভাবে রূপান্তর করব? সাপোজ ধরেন এম, তখন বিভাগটা আগে চলে আসবে, এম আই ইল, আমি কি অসুস্থ, ঠিক আছে। নেগেটিভ করার জন্য কিভাবে করবেন? এম আই নট ইল, ঠিক আছে, আমি কি অসুস্থ নই।
ওকে, একইভাবে ইজ হি এ ডক্টর, ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার, প্রশ্নবোধক চিহ্ন। নেগেটিভ করলে কি হবে, ইজ হি নট এ ডক্টর, সে কি ডাক্তার নয়। এটা আপনি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারবেন, ঠিক আছে। আসেন এবার আমরা পাস্ট টেন্সে কিভাবে করব। ওয়াজ হি ডক্টর, সে কি একজন ডাক্তার ছিল। আচ্ছা, ফিউচার টেন্সে কি বলবেন, উইল হি বি এ ডক্টর, উইল হি বি এ ডক্টর, ঠিক আছে। সে কি একজন ডাক্তার হবে, এভাবে আপনি দিতে পারেন। ওকে, আবার দিতে পারেন সে ডাক্তার হয়েছে, তাহলে কি হবে, হি হ্যাজ বিন, এটা পারফেক্ট। হি হ্যাজ বিন এ ডক্টর, সে ডাক্তার হয়েছে। ওকে, আপনি এটাকে আবার প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হলে কি হবে, হ্যাজ হি বিন এ ডক্টর, ওকে, হ্যাজ হি বিন, ঠিক আছে, ডক্টর, হ্যাঁ এভাবে দিয়ে দিলেন, হ্যাজ হি বিন এ ডক্টর, সে কি ডাক্তার হয়েছে। এভাবে আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্টের উপর কোয়েশ্চেন্স করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়, কিভাবে প্রশ্নবোধক বাক্য করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আমরা আগামীতে এক্সারসাইজ যেগুলো দেব সেগুলো হচ্ছে মূলত এই ধরনের স্ট্রাকচার রিলেটেড। ওকে, তো চলেন আমরা একটা বাক্য সলভ করার চেষ্টা করি। আপনারা করবেন, মানে এখানে এখনই করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমরা বাংলা, আমি ইয়েটা দিচ্ছি আপনাদেরকে, প্রশ্নটা এখন এখানেই লিখে দিচ্ছি, আপনারা আমাকে একটু সলভ করার চেষ্টা করেন, ঠিক আছে। তো আমি একটু লিখে দিচ্ছি বাংলা। ওকে, তাহলে যেমন বাংলাদেশের বর্তমান সরকার, তো আমি একটু বাংলা লিখি, বাংলাদেশের বর্তমান সরকার, ঠিক আছে। বাংলাদেশের বর্তমান সরকার কি দেশের নানা নানাবিধ সমস্যা নানাবিধ সমস্যার সমাধান করার যোগ্য। আচ্ছা, এটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাংলাদেশের বর্তমান সরকার কি দেশের নানাবিধ সমস্যার সমাধান করার যোগ্য, এই যে বাক্যটা আছে, এই বাক্যটাকে আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। দেখি এবার আপনারা এটা করেন, আমি আপনাদের রেসপন্সটা একটু জানতে চাই, কিভাবে করবেন আপনারা, দেখি এটা একটু সলভ করেন। আচ্ছা, এখানে প্রথমেই দেখতে হবে কি আমার বাংলা বাক্যের শেষে কি আছে। যেমন এখানে আমার বাংলা বাক্যের শেষে দেওয়া আছে সমাধান করার যোগ্য। যোগ্য মানে কি, তা একটা অবস্থা বোঝাচ্ছে না, আপনার একটা সিচুয়েশন বা স্টেট অফ বিং তো বোঝাচ্ছে, এখানে তো কোনো কাজ করার কিছু নাই। হ্যাঁ, তো এটা যোগ্য করা বলছে, তাহলে আমাকে শর্ট ফর্ম করে ফেলতে হবে। তাহলে শর্ট ফর্ম করলে কি হবে, তাহলে কে যোগ্য বলেন তো, বাংলাদেশ বর্তমান সরকার, তাহলে কি হবে, বর্তমান সরকার ইংরেজি কি হবে বলেন তো, প্রেজেন্ট গভর্নমেন্ট, তাই না, প্রেজেন্ট গভর্নমেন্ট। যোগ্য, যোগ্য ইংরেজি কি, ইজ, যোগ্য ইংরেজি কি হবে তাহলে, এই কেপেবল না, অথবা এফিশিয়েন্ট। তাহলে প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট অর্থ হচ্ছে দক্ষ, যোগ্য, সক্ষম। আমরা অ্যাড্রয়েড দিতে পারি, অনেকগুলো ওয়ার্ড আছে অ্যাড্রয়েড, ঠিক আছে, কম্পিটেন্ট, হ্যাঁ অ্যাড্রয়েড, কম্পিটেন্ট, স্কিলড, ওকে, অনেক ওয়ার্ড আছে, অনেক ওয়ার্ড আছে, শেষ নাই। ওকে, এফিশিয়েন্ট অথবা কেপেবল, হ্যাঁ অনেক কিছু দিতে পারেন। তাহলে প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ এফিশিয়েন্ট, অথবা প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ অ্যাড্রয়েড, অথবা প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ কম্পিটেন্ট, অথবা প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ স্কিল বা কোয়ালিফাইডও বলতে পারি আমরা, আরো সুন্দর একটা ওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমার মূল সেন্টেন্স কিন্তু এইটা। ওকে, এখন এই নেগেটিভ, এখানে নেগেটিভ নাই, এটা পজিটিভ বাক্য। তাহলে আমরা যদি প্রশ্নবোধক করতে চাই, তাহলে ইজটাকে কোথায় নিয়ে যাব, প্রথমে নিয়ে যাব। বলেন বলেন, আপনারা বলেন, যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাহলে কি হবে, ইজ দা প্রেজেন্ট গভর্নমেন্ট। আচ্ছা, আমরা কোন ওয়ার্ডটাকে বলেন তো, এখানে আমি নিব একটা, যে কোনো একটা ওয়ার্ড বলেন, বলেন কোনটাকে আপনি গ্রহণ করবেন। এফিশিয়েন্টটাকে গ্রহণ করি নাকি, এফিশিয়েন্ট। হ্যাঁ এফিশিয়েন্ট। ওকে, তাহলে ইজ দা প্রেজেন্ট গভর্নমেন্ট এফিশিয়েন্ট হয়ে যাবে। এই যে গভর্নমেন্ট আমরা কিন্তু এখানে শর্ট ফর্ম ইউজ করেছি, এই জন্য ফুল স্টপ দিয়েছি, আপনি চাইলে পূর্ণরূপে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন। তাহলে ইজ দা প্রেজেন্ট গভর্নমেন্ট এফিশিয়েন্ট, প্রশ্নবোধক চিহ্ন, তাই না। আচ্ছা, এখন আসেন বাংলাদেশের, কোন দেশের সরকার, বাংলাদেশের, তাহলে ইজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ হয়ে যাবে, খুব সিম্পল, ঠিক আছে। তাহলে ইজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ওকে, এফিশিয়েন্ট। এখন আসেন
যোগ্য কিনা। এফিশিয়েন্ট, আমরা এফিশিয়েন্টের পরে আরেকটা ওয়ার্ড দিতে পারি চাইলে, সুন্দর হয় অর্থটা আর কি, এনাফ দিতে পারি। কারণ এনাফ অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসে? এনাফ বসে। নাউনের আগে বসে এবং অ্যাডজেক্টিভের পরে বসে। যেমন এনাফ, ENOUGH, এনাফ পিপল। এনাফ পিপল মানে অনেক মানুষ, ঠিক আছে। আর ওল্ড এনাফ মানে কি? যথেষ্ট বা বৃদ্ধ আর কি, যথেষ্ট বৃদ্ধ বা পর্যাপ্ত বৃদ্ধ বা এরকম বোঝায়। তাহলে এনাফ নাউনের আগে বসে, পিপলটা হচ্ছে নাউন। এখানে এনাফটা কি অ্যাডভার্ব? কোনটা? ওল্ড এনাফ, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, তখন সেক্ষেত্রে ওল্ড এনাফটা অ্যাডভার্ব হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে এনাফটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, এখানে পিপলের আগে বসছে, এই জন্য নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, এটা পোস্ট মডিফায়ার হিসেবে এখানে বসছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এনাফটা রাখলাম। ওকে, তাহলে ইজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ এফিশিয়েন্ট এনাফ? ঠিক আছে। এবার আসেন কি করার? সমস্যা সমাধান করার যোগ্য। তাহলে সমস্যা সমাধান করা ইংরেজি কি হবে? এনাফ, ওকে, টু সলভ হয়ে যাবে, ঠিক আছে। টু সলভ, এরপর কি দিব আমরা বলেন? নানাবিধ সমস্যা ইংরেজি কি কি সমাধান করবে? নানাবিধ সমস্যা। নানাবিধ ইংরেজি কি? ভ্যারিয়াস। আচ্ছা, এনাফ টু সলভ ভ্যারিয়াস Problem. প্রবলেম। প্রবলেম। ঠিক আছে, প্রবলেমস। প্রবলেমস কিসের? দেশের। তাহলে অফ দ্য কান্ট্রি। এই যে হয়ে গেল। তাহলে ইজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু সলভ ভ্যারিয়াস প্রবলেমস অফ দ্য কান্ট্রি। তাহলে আমাদের বাক্যটা মোটামুটি আমরা অনেকটাই ভালোভাবে দাঁড় করালাম। এখন এই যে বাক্যটা তৈরি করছি, দেখেন এখানে আমাদের কোনো Problem বানানগুলো এখানে আমাদের কোনো অ্যাকশন ভার্ব নাই, আমাদের আছে কি তাহলে বি ভার্ব, অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব বলবো না, আসলে এটাই মেইন ভার্ব এখানে। এগুলোর নাম হচ্ছে বি ভার্ব। এই বি ভার্ব গুলো কেন বসে? বি ভার্ব গুলো মূলত বসে আপনার অবস্থা বোঝার জন্য, হ্যাঁ, বা আপনার স্টেট অফ বিং বোঝানোর জন্য। সেন্টেন্সটা কিন্তু একেবারে ছোট কোনো বাক্য না, মোটামুটি একটা মানানসই বাক্য। তাহলে আমরা বি ভার্ব গুলোকে কেমন ব্যবহার করে থাকি? আপনার অবস্থান বোঝানোর জন্য। এগুলো কি কি বলেন তো? বি ভার্ব কি কোনগুলা? হ্যাঁ বলেন, বলতে থাকেন। Am, is, are, was, were. are, was, were, তারপর have, has, বিভিন, have, has. হ্যাপটেপ আসবে না। হ্যাপটেপে কেন আসবে এখানে? তাহলে এগুলো হচ্ছে বিভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিন বিং। ঠিক আছে, বি বিন বিং, বিনটা বসে পারফেক্ট টেন্স। এই যে একটু আগে বললাম না, হি হ্যাজ বিন এ ডক্টর, তিনি একজন ডাক্তার হয়েছেন, সেক্ষেত্রে বিন বসবে। অথবা ইটস বিং, ইট ইজ বিং গট নার্ভাস, হ্যাঁ এভাবে দিতে পারি। বিংটা আমরা কন্টিনিউয়াস টেন্সে দিই আর কি। বিং এ চাইল্ড আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। এগুলোকে বলা হয় বিভার্ব। আর আপনারা যেটা হ্যাভ বলছেন ওগুলোকে হ্যাভ ভার্ব বলে। হ্যাঁ, হ্যাভ ভার্ব। হ্যাভ কি বোঝায় সেটা আসবে একটু পরে। হ্যাভ হচ্ছে আপনার পজিশন বোঝায়, মানে আপনার মালিকানা বা অধিকার, এগুলো বোঝায়। হ্যাঁ, এগুলো কি কি? এই যেমন ফার্স্ট ব্র্যাকেটে আমি লিখলাম, সেগুলো হচ্ছে হ্যাভ। এরপর বলেন হ্যাভিং, হ্যাভিং। তারপর আর কি হতে পারে? হ্যাড হইতে পারে, পাস্ট টেন্সে হ্যাড হয়ে যাবে। এগুলোই তো মোটামুটি। ওকে, এই তিনটাই বসে। ও হ্যাজও আছে, সরি হ্যাজ মানে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসে আর কি। এগুলোকে বলে হ্যাভ ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। ডু ভার্ব আছে। ডু ভার্ব গুলো আমরা অবশ্যই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। ডু ভার্ব সেগুলো কি কি? ডু আছে, ডাজ আছে, Do, did, does. ডুইং আছে, ডিড আছে, তাই না? ডান আছে, এগুলোকে ডু ভার্ব বলা হয়। ডু, ডাজ, ডুইং, ডিড, ডান, এগুলো আমরা মেইন ভার্বের আগে ব্যবহার করে থাকি। ডু অনেক ব্যবহার আছে, জোর প্রদান করার জন্য আমরা অনেক সময় ডু ব্যবহার করে থাকি। যেমন কিরকম? যেমন আই ডু বিলিভ, ডিএলআই। আচ্ছা, আই ডু বিলিভ মানে আমি অবশ্যই বিশ্বাস করি। যেমন উই শ্যাল ওভারকাম সামডে, হ্যাঁ, আই ডু বিলিভ, নাকি একদিন করবো জয়। ওকে, উই শ্যাল ওভারকাম সামডে, আই ডু বিলিভ, হ্যাঁ আই ডু। ওকে, যাই হোক, তো আমরা এগুলো দুটাকে আমরা এখানে মেইন ভার্ব আপনার এটাকে এমফাসাইজ করার জন্য, জোর প্রদান করার জন্য ব্যবহার করছি। আচ্ছা, যাই হোক, তো আমরা তাহলে বিভাগটাকে কি ব্যবহার করবো? আমাদের এই অবস্থা বা সিচুয়েশন বোঝার জন্য আমরা ব্যবহার করবো। আপনাদেরকে আমি হোম টাস্ক দেবো পরবর্তীতে অনেকগুলো সেন্টেন্স আপনাকে ট্রান্সলেট করার জন্য, এইভাবে মানে বিভাগ ব্যবহার করে আর কি। তো সেগুলো চাইলে নেগেটিভ করতে পারেন। যেমন এই ধরেন উপরের সেন্টেন্সটাকে আমরা চাইলে নেগেটিভ করতে পারি। হ্যাঁ, ইজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ নট এফিশিয়েন্ট আমরা দিতে পারি। ঠিক আছে, যোগ্য নয়, তখন বাংলা এখানে কি হবে? যোগ্য নয় হয়ে যাবে আর কি, এখানে নয় হয়ে যাবে। হ্যাঁ, নয়। আচ্ছা, যাই হোক, বাংলা ইংলিশ হয়ে গেছে, তো এখানে যোগ্য নয় হয়ে যাবে।
আর এখানে আমরা কি বললাম, এখানে আমরা তাহলে নটটা এখানে দিয়ে দেবো। ওকে, ইজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ নট এফিশিয়েন্ট নাফ। আবার চাইলে আপনি যদি ওই যে রিটেন ইংলিশে না লিখে আপনি যদি কন্ট্রাকশন ইউজ করতে পারেন তাও ভালো, আপনি ইজেন্ট এভাবে দিতে পারেন, ইজেন্ট দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ এফিশিয়েন্ট এনাফ টু সলভ ভ্যারিয়াস প্রবলেমস অফ বাংলাদেশ, এভাবে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এগুলোকে বলা হচ্ছে নন ডুইং ওয়ার্ড। নন ডুইং এর ওয়ার্ডের ক্ষেত্রে স্ট্রাকচারটা এভাবেই ফলো করতে হয়। আশা করি আপনাদের বুঝতে পেরেছেন, আপনারা এগুলো পারবেন। তাহলে আমরা কয়টা টেন্সে জানলাম, আমরা এগুলোকে ব্যবহার করতে পারি মূলত প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে, তারপর ফিউচারে, পারফেক্টে। ঠিক আছে, এইভাবে আমরা 4 ভাগে এগুলোকে ব্যবহার করতে পারি। বেসিক্যালি এই 4 ধরনেরই বেশি ব্যবহৃত হয় আর কি। তো যেমন ধরেন 4টার আমি একটা এক্সাম্পল দিই, যেমন আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি হবে, আই ওয়াজ এ টিচার। ফিউচার কি হবে, আই উইল বি এ টিচার। পারফেক্ট কি হবে, আই হ্যাভ বিন এ টিচার। হ্যাঁ, এই 4 ভাগে ইউজ করা যায়। দেখেন এখানে 4টা টেন্সই মোটামুটি আমরা দিয়ে দিয়েছি। এগুলোকে আবার নেগেটিভ করা যায়, আই এম নট এ টিচার, আই ওয়াজ নট এ টিচার, আই ওন্ট বি এ টিচার, আই হ্যাভেন্ট বিন এ টিচার। এভাবে আপনি নেগেটিভ করতে পারেন। আবার প্রশ্ন কিভাবে করবেন, এম আই টিচার, ওয়াজ আই টিচার, হ্যাঁ, উইল আই বি এ টিচার, আমি কি হব, প্রশ্ন। তো আপনি চাইলে এই যে সাবজেক্টগুলোকে পরিবর্তন করতে পারেন, আপনি যখন ইউ দিতে পারেন, হি দিতে পারেন, যে কোনো সাবজেক্ট দিতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই মোটামুটি নন ডুইং ওয়ার্ডের এই সেন্টেন্স স্ট্রাকচারটা। আচ্ছা, এটা নিয়ে প্রশ্ন আছে কিনা, থাকলে বলেন। আর কারো? না স্যার। আচ্ছা, ভেরি গুড। তো প্রশ্ন না থাকলে আমরা আমাদের মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে চলে যাই, কেমন? আচ্ছা, তাহলে আপনাদের কাজ কি, আমি এটার একটা এক্সারসাইজ দিয়ে দেবো, শিট দিয়ে দেবো, আপনারা পড়বেন আর কি, আমাদের গ্রুপে দিয়ে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু মুছে দিই। তো আমাদের পরবর্তী লেকচার থাকবে কোয়ারেন্স এন্ড কোয়েশন। এটা একটু হিউজ আলোচনা, আমি চাচ্ছিলাম না আজকে স্টার্ট করার জন্য। আচ্ছা, এখন এটা যেহেতু নতুন একটা টপিক, সেটা আমরা